রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, পিএসজি, অ্যাস্টন ভিলা, বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড, 36 থেকে 8টা দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল আপনার জন্য এই সপ্তাহ এবং পরের সপ্তাহে কি অপেক্ষা করছে সেটা আর আলাদা করে বিল্ড আপ করার কোনো প্রয়োজন নেই। আরেকবার তৈরি হয়ে যান চ্যাম্পিয়ন্স লিগের অ্যাডভেঞ্চারের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগ মঙ্গল এবং বুধবার দেখে নেব প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালকে আপনি চাইলে খুব সহজেই একই কাতারে ফেলে দিতে পারেন। সেটা হচ্ছে যে তারা দুই দলই দুই লিগে বেসিক্যালি সেকেন্ড স্থানে বসে আছে। রিয়াল মাদ্রিদ ইজ সিটিং ইন দ্য সেকেন্ড, বার্সেলোনার সঙ্গে 4 পয়েন্ট পিছিয়ে আছে। রিয়াল মাদ্রিদ এখনো টেকনিক্যালি একটা ট্রেবল জয়ের কম্পিটিশনে আছে, কিন্তু এই কথাটা আর্সেনালের বেলায় কি বলা যায়? সেকেন্ড স্থানে তারা বসে আছে, ঠিক আছে, 11 পয়েন্ট পিছিয়ে আছে লিভারপুলের থেকে, কিন্তু সমান সমান, অর্থাৎ লা লিগার দ্বিতীয় স্থানের দল, প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানের দল একই সঙ্গে একটা ফাইট হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। কিন্তু যে জায়গাটাতে তাদেরকে একই কাতারে ফেলা যায় সেটা হচ্ছে ইনকনসিস্টেন্সি এবং ইনজুরির পয়েন্টে প্রথমে আসি। যখন লন্ডনে রিয়াল মাদ্রিদ ল্যান্ড করেছে, যখন ভিডিওটা শুট করা হয়েছে তার কয়েক ঘন্টা আগে, তখন সিগনিফিকেন্ট কিছু নাম মিসিং রয়েছে রিয়াল মাদ্রিদের তালিকা থেকে। অরেলিয়ন চুয়ামেনি তিনি নেই সাসপেনশনের কারণে। বেঞ্চে যেহেতু কোর্তোয়া শুরু করছেন, এটা রিয়াল মাদ্রিদের জন্য একটা খুব ভালো খবর। লুনিন বেঞ্চেও জায়গাটা পাননি, তিনি ইনজুরির কারণে ছিটকে গেছেন, জায়গা হয়নি ফরলাম মেন্দিকে। তার মানে অর্থাৎ রিয়াল মাদ্রিদের ব্যাক লাইনটা অনেকটা এরকমই হবে। ফ্রান গার্সিয়া লেফট ব্যাকে, রুডিগার ডেফিনেটলি তিনি লেফট সেন্টার ব্যাকে থাকছেন, রাউল আসেন্সিও শুরু করার সম্ভাবনা রাইট সেন্টার ব্যাকে সবচেয়ে বেশি, যেহেতু আলাবার এখনো ফিটনেস সমস্যাটা রয়ে গেছে এবং 90 মিনিট খেলার মতো ফিটনেসটা তার নেই। সেখানে রাইট ব্যাক রোলে আরেকবার ফেদে ভালভের্দেকে দেখা যেতে পারে, যে ফেদে ভালভের্দে চাইলে কিন্তু আর্সেনালও খেলতে পারতেন। 2015 সালের সেই ট্রায়ালের পর পাকে চক্রে 10 বছর পর সেই আর্সেনালকে তাকে ফেস করতে হচ্ছে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। অন্যদিকে আর্সেনালের সবচেয়ে বড় সমস্যার নাম উইলিয়াম সালিবা এবং গ্যাব্রিয়েল মাগালেশ ডুওর। গ্যাব্রিয়েলকে দেখা যাচ্ছে না আর রিমাইন্ডার অফ দ্য সিজনের জন্য, যখন মিকেল আর্তেতা ডাগ আউটে দাঁড়াবেন। ইনফ্যাক্ট যখন প্রেস কনফারেন্সে কথাও বলেছেন, তিনি একটা ঈষৎ মৃদু হাসি দিয়ে বলেছেন যে লেফট সেন্টার ব্যাক রোলে কে শুরু করছেন উইলিয়াম সালিবার সঙ্গে তিনি সেটা ভেবে রেখেছেন। সাংবাদিকরা বারবার তাকে বলার চেষ্টা করছেন কে শুরু করবেন, বলেন না। তিনি বলেছেন যে স্পয়লার তিনি এখনই দিতে চান না, তাই সেটা ম্যাচের শুরু হওয়ার আগ পর্যন্তই দেখতে হবে যে উইলিয়াম সালিবার পার্টনার কে হতে যাচ্ছেন। রিগার্ডলেস অফ দ্যাট, কাই হাভার্টস নেই, সেখানে আসলে অনেক ধরনের বড় সমস্যা রয়ে গেছে। গোল স্কোরিং এর প্রবলেমটা আর্সেনালের এখনো রয়ে গেছে। তবে সুখবর একটাই, বুকায়ো সাকা ইজ ব্যাক অ্যান্ড হি ইজ রেডি টু টেক অন রিয়াল মাদ্রিদ। বুকায়ো সাকা বলছেন তার আর্সেনালের জার্সিতে সম্ভবত ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচেস, এবং সেটাও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদকে ফেস করা হতে যাচ্ছে। ইনজুরি সমস্যাটা এবার একটু ফেলে ইনকনসিস্টেন্সির জায়গাটাই আসে, যে কারণে এই ম্যাচআপটা আর্সেনাল রিয়াল মাদ্রিদের প্রথম লেগের ম্যাচআপটা বেশ ইন্টারেস্টিং এবং ইন্ট্রিগিং হতে যাচ্ছে। তার কারণ রিয়াল মাদ্রিদের দিকে আপনি তাকান, রিয়াল মাদ্রিদ ইজ গানিং ফর আ ট্রেবল, কিন্তু is it that much of a possible for Real Madrid? যে রিয়াল মাদ্রিদ আপনার কোপা দেল রে ফাইনালে উঠেছে, বার্সেলোনার সঙ্গে 4টা পয়েন্টে পিছিয়ে আছে, ঠিক আছে মানলাম, তারা ভালেন্সিয়ার সঙ্গে হেরে গেল 1-2 গোলে লা লিগাতে, এবং সেটাও একদম 93 মিনিটে একটা ক্রাঞ্চ মোমেন্টে, যেখানে রিয়াল মাদ্রিদ পরপর সুযোগ তৈরি করে যাচ্ছিল এবং ভালেন্সিয়ার সঙ্গে 3.28 এক্সজি রেখেও এতগুলো বছর পর ভালেন্সিয়াকে তারা হারাতে পারেনি সান্তিয়াগো বের্নাবেউতে। 17 বছরের পর ভালেন্সিয়া রিয়াল মাদ্রিদের কাছে সঙ্গে জিতেছে বার্নাবেউতে খেলে। এর আগে আসেন আপনি আতলেতিকো মাদ্রিদ ছাড়াও আপনার আছে সেখানে সোসিয়েদাদের সঙ্গে ম্যাচ, যেই সোসিয়েদাদ লা লিগাতে যে কয়টা ম্যাচ খেলেছে তার চাইতে কম গোল করেছে প্রতিপক্ষের জালে, সেই সোসিয়েদাদের কাছে রিয়াল মাদ্রিদ 4টা গোল কনসিড করেছে। ঠিক আছে, কোপা দেল রের ফাইনালে তারা উঠেছে। আতলেতিকো মাদ্রিদকে তারা ড্রামাটিক ফ্যাশনে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ওই লাস্ট স্টেজে, কিন্তু 90 মিনিটের খেলায় আতলেতিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। রিয়াল বেতিস রিয়াল মাদ্রিদকে হারিয়ে এসছে এর আগে, অর্থাৎ টানা জয় কিংবা টানা মোমেন্টাম ধরে রাখার মতো সিচুয়েশন আপনি কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে অন্তত ফেব্রুয়ারি মাসের পর দেখবেন না। এবার আসেন আর্সেনালের পয়েন্টে। আর্সেনাল সেকেন্ড পজিশনে বসে আছে, ম্যানচেস্টার সিটি ইজ ওয়িং ডাউনওয়ার্ডস এর দিকে, অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের তো কোনো খবরই নাই, চেলসি এই ভালো তো এই খারাপ। এটাই তো মোক্ষম সুযোগ ছিল লিভারপুলকে টেক্কা দেওয়ার জন্য। না, আর্সেনাল বা আর্তেতা বললেন তিনি টেক্কা দেবেন না, তার ইনজুরি সমস্যা রয়েছে, তিনি ট্রান্সফার মার্কেটে ফরওয়ার্ডও সাইন করেন না, অক্সিলারি ফরওয়ার্ড মিকেল মেরিনোকে তিনি গোল করিয়ে ম্যাচ বের করছেন, কিন্তু ওয়েস্ট হ্যামের কাছে ম্যাচ হেরেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যাচ ড্র করেছেন, চেলসি ফুলহ্যামকে হারিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আবার এভারটনের সঙ্গেও ড্র করতে হয়েছে। আর্সেনালের কায়দা কীর্তিটাও একই, কোনো টানা জয়ের রেকর্ড লাস্ট 1-1.5 মাস বা 2 মাস
ধরে আর্সেনালের নেই, যেটা আসলে আর্সেনালের এই মৌসুমটাকে কিছুটা ডিরেইল করে দিয়েছে এবং শুধুমাত্র তারা চ্যাম্পিয়ন্স লিগেই এখন পর্যন্ত টিকে আছে যদি কোনো ফাইনাল সিলভারওয়্যার তাদেরকে অ্যাকোয়ার করতে হয়। তবে মিকেল আর্তেতা এই রিয়াল মাদ্রিদকে ফেস করার আগে একটা তিনি পজিটিভ বার্তা পেতে পারেন অপটা সুপার কম্পিউটারের কাছ থেকে, কারণ অপটা সুপার কম্পিউটার বলছে যে এখন যেই সিচুয়েশন আছে, যে টিমগুলোর ফর্ম রয়েছে, সেই অনুযায়ী আর্সেনাল আর দ্য থার্ড ফেভারিটস টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম ফেভারিট বার্সেলোনা, সেকেন্ড ফেভারিট পিএসজি, তারপর আর্সেনাল। রিয়াল মাদ্রিদের সঙ্গেই আর্সেনালের ম্যাচ। কিন্তু আপনাকে এটাও মনে করিয়ে দেই, একই সঙ্গে আর্সেনালের জন্য আরেকটা পজিটিভ বার্তা, 2006 সালের কোয়ার্টার ফাইনালে থিয়েরি অরির একমাত্র গোলে, সেটাও সান্তিয়াগো বেরনাবেউতে আর্সেনাল রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল। হাইবুরির ম্যাচটা হয়েছিল ড্র, তারা উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। সেই ফাইনালে ওঠার পর, কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনালে ওঠার পর বার্সেলোনা আর্সেনালকে হারিয়েছিল। এরপর রিয়াল মাদ্রিদ ওই ম্যাচটার পর 2006 সালের পর 6টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আর্সেনাল জিতেছে 0। এই ম্যাচের বিল্ড আপটা আপনি এভাবে করতে পারেন, আর্সেনাল ডিফেন্স ভার্সেস রিয়াল মাদ্রিদের অ্যাটাক। আর্সেনালের ডিফেন্স এই মুহূর্তে ইউরোপিয়ান টপ 5 লিগের মধ্যে যদি আপনি গোল খাওয়ার দিক থেকে চিন্তা করেন, তবে ফোর্থ স্ট্রিক্ট ডিফেন্স, তারা চতুর্থতম দল, অর্থাৎ যারা সবচেয়ে কম গোল কনসিড করেছে সেই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল। যদি এক্সজির হিসাব দিয়ে অ্যালাউ করেন আপনি, এক্সজি অ্যালাউড, সেই তালিকায় আর্সেনাল রয়েছে 5ম স্থানে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ ওয়োজ নিয়ে বারবার কথা বলা হয়েছে। এই মৌসুমে তারা লা লিগায় 31টা গোল এরই মধ্যে কনসিড করে ফেলেছে। চ্যাম্পিয়ন্স লিগ হিসাবটা আপনি আপাতত সরিয়েই রাখেন, যেখানে রিয়াল মাদ্রিদ গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, লা লিগা জিতেছে, সেখানে তারা সব কম্পিটিশন মিলে গোল কনসিড করেছিল মাত্র 26টা, সেখানে লা লিগাতেই 31টা গোল কনসিড করে রিয়াল মাদ্রিদ ওই জায়গা ছাড়িয়ে গেছে। যদিও গত মৌসুমে রিয়াল মাদ্রিদের ইনজুরি সমস্যা ছিল, তারপরও এত ভালো একটা সিজনের পর এই মৌসুমে এসে একটা ভালো রকম ডাউনফল রিয়াল মাদ্রিদের মিডফিল্ড এবং ডিফেন্স লাইনে দেখা যাচ্ছে, যেটা আর্সেনালের জন্য একটা সুখকর বার্তা। সুখকর বার্তা হচ্ছে আর্সেনালের রাইট সাইডে, এবার একটু ট্যাকটিক্যাল অ্যাপ্রোচের দিকে চলে আসা যাক, যে আর্সেনালের রাইট সাইডে যেখানে সাকা মোটামুটি শিওর যে তিনি ম্যাচটা শুরু করতে যাচ্ছেন এবং তার পেছনে ওডেগার্ড থাকছেন, এবং সম্ভবত যদি রাইট ব্যাক রোলে আর যেহেতু কোনো অপশনস নেই, সম্ভবত বেন হোয়াইট শুরু করতে পারেন, যিনি আগের ম্যাচটাও শুরু করেছিলেন। অর্থাৎ বেন হোয়াইট, ওডেগার্ড এবং সাকা যখন শুরু করেছিলেন, আর্সেনালের অ্যাটাক রাইট সাইড দিয়ে অনেক বেশি শাইন করেছেন। সেখানে আসলে ফ্রান গার্সিয়া এবং কামাভিঙ্গাকে হয়তো সামাল দিতে হবে ওই স্পেসিফিক জোনটাকে, যেহেতু রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইন খুব একটা প্রেস করে না, তাই পেছন দিকে অনেক বেশি এফোর্ট দিয়ে হয়তো ভালভের্দেকেও একটু নিচে নেমে এসে বা মডরিচকে আরেকটু টাইট স্পেসে অপারেট করে বেলিংহামকে নিচে নেমে এসে ওই জোনটাকে সামাল দিতে হবে রিয়াল মাদ্রিদের হয়ে। প্রেস কনফারেন্সে আর্তেতা খুব বেশি প্রশংসা করেছেন ইউরিয়ান টিম্বারের, যিনি একজন লিডারের ভূমিকা নিচ্ছেন বলে আর্তেতা বলছেন বারবার। কারণ বেসিক্যালি এই ইউরিয়ান টিম্বারই যদি তিনি রাইট সাইডে রাইট ব্যাক রোলে শুরু করেন, যদি বেন হোয়াইট না শুরু করেন, তবে তাকে ফেস করতে হবে এমবাপেকে এবং ভিনিসিউসকে। এমবাপে এবং ভিনিসিউসকে 1v1 সিচুয়েশনে আটকানোর জন্য ইউরিয়ান টিম্বার শুড বি অ্যান আইডিয়াল অপোনেন্ট ফর আর্সেনাল, এবং সেটাই আসলে আর্তেতা এক্সপেক্ট করছেন যে ইউরিয়ান টিম্বার সেই লিডারশিপ রোল নিয়ে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে ভিনিসিউস এবং এমবাপে যদি সেই জায়গাটা ওভারলোড করেন, সেই জায়গায় ইউরিয়ান টিম্বার ভালোভাবে দায়িত্ব পালন করবেন। তবে আর্সেনালের জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা এবং রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা অ্যাডভান্টেজ হতে পারে দুটো জিনিস। একটা হচ্ছে রদ্রিগো এবং বেলিংহামের ইন্টারচেঞ্জেবিলিটি, যদি রিয়াল মাদ্রিদ ঠিক মতো পালন করতে পারে, তবে সেক্ষেত্রে আর্সেনালের লেফট ব্যাক রোলে সম্ভবত মাইলস লুইস কেলি যদি শুরু করেন, তবে সেই জায়গাটাতে তাদেরকে ওইখানে বিপদে ফেলে দেওয়ার ভালো সুযোগ রিয়াল মাদ্রিদের জন্য রয়েছে। কারণ মাইলস লুইস কেলি এই মৌসুমে 2বার লাল কার্ড দেখেছেন, গত এভারটনের ম্যাচেও পেনাল্টিটা কনসিড তিনিই করেছিলেন। তাকে যদি কোনোভাবে র্যাটল করা যায় এবং সেটা রদ্রিগোর মুভমেন্টের মাধ্যমে, বেলিংহামের টাইট স্পেসে অপারেট করার মাধ্যমে, কিংবা ভালভের্দেও যদি তিনি তার রাইট ব্যাক রোল থেকে সেন্টার হাফে উঠে আসেন, ওখান থেকে কোনো ইন্টারচেঞ্জেবল মুভের মাধ্যমে কিন্তু রাইট সাইড থেকে রিয়াল মাদ্রিদের রাইট সাইড থেকে আর্সেনালের লেফট সাইডকে আক্রমণ করা সম্ভব। মূলত আসলে রিয়াল মাদ্রিদের আক্রমণগুলো এই সিজনে পুরোটাই এসছে লেফট ফ্ল্যাঙ্ক থেকে এমবাপে এবং ভিনিসিউসের ওভারলোডের মাধ্যমে। যদিও এমবাপে রিসেন্ট টাইমসে সেন্টার স্পেসটা 6 ইয়ার্ডের বক্সের বাইরে অপারেট করার চেষ্টা করছেন, যে কারণে তার গোল ট্যালিটা একটু ভালো হয়েছে। তবে এই ব্যাপারে কার্লো আনচেলত্তিকে একটু মাথা খাটাতে হবে, কারণ আর্সেনাল ভালো যখন তারা ডিফেন্ডিংয়ে থাকবে তখন খুবই অ্যাস্টিউটনেস বা ন্যারো ডিফেন্ডিং করে থাকবে। ওই ফ্ল্যাঙ্কের জায়গাটা হয়তো তারা ছেড়ে দিবে, কিন্তু বক্সের জায়গাটাতে লক করে রাখার জন্য বা ওই 2v1 সিচুয়েশন বা 3v1 সিচুয়েশন যেন না ক্রিয়েট হয়, সেটা কিন্তু ঠিকভাবে তারা পালন করার চেষ্টা করবে। তবে রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে বড়
বড় ওয়েপন আরেকটা হতে পারে, সেটা হচ্ছে রুডিগারের বল প্লেইং অ্যাবিলিটি। রুডিগার গত ম্যাচটাতে তিনি শুরু করেননি, কিন্তু রুডিগারের ভূমিকাটা খুব বড় ছিল। এর আগেও সোসিয়েদাদের ম্যাচে তিনি একটা গোল করে রিয়াল মাদ্রিদকে ফেরালেন, কিন্তু শেষ পর্যন্ত ওই এক্সট্রা টাইমেই রুডিগার সেট পিসে ইজ ব্রিলিয়ান্ট। এবং রুডিগারের বল প্লেইং অ্যাবিলিটি যদি রিয়াল মাদ্রিদ কাজে লাগাতে পারে, তার ওই সেন্টার হাফের আগে থেকে তার পিং করা বলগুলো যদি এমবাপে বা ভিনিসিউস পাউন্স করতে পারেন, তবে আর্সেনালের ডিফেন্স লাইনের জন্য বড় ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলতে হলে আপনাকে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড লাইন নিয়ে আপনি 2 কথা বা 3 কথা না বলে শেষ করতে পারবেন না। তবে একটা আপডেট মার্কা আপনাকে জানাচ্ছে, যেহেতু ভিনিসিউস লাস্ট ম্যাচে খুব জঘন্যভাবে পেনাল্টি লুজ করেছেন এবং একই সঙ্গে 50 ইউরো বাজিতে হেরে গেছেন মামারদাশভিলির কাছে, তাই ভিনিসিউসকে এই মৌসুমে হয়তো আর পেনাল্টি নিতে নাও দেখা যেতে পারে। কারণ মার্কা বলছে কিলিয়ান এমবাপে ইজ দ্য প্রাইমারি পেনাল্টি টেকার ফর রিয়াল মাদ্রিদ। এমবাপেরও পেনাল্টি মিস করার রেকর্ড রয়েছে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে, লিভারপুলের বিপক্ষে, কিন্তু শেষ পর্যন্ত আসলে এমবাপেকেই গুরু দায়িত্বটা বুঝিয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি। যদি পেনাল্টি নিতে আসতে হয় তবে এমবাপে উইল ডু হিজ বেস্ট টু কনভার্ট দ্য চান্সেস। কিন্তু কথা হচ্ছে এমবাপে তিনি এই মৌসুমে ঠিক না 2025 সালে উসমান দেমবেলের পর সবচেয়ে বেশি গোল করেছেন এই বর্ষে, 19টা গোল। কিন্তু কথা হচ্ছে এমবাপেরও কেউ আসলে আইসোলেট করে ফেলা হচ্ছে অনেকটা বড় সময় ধরে। এমবাপে তিনি তার মতো করে চান্সেস ক্রিয়েট করে যাচ্ছেন, ভিনিসিউস বিটেন হচ্ছেন তার অপোজিট ফুল ব্যাকের কাছে, বা বেলিংহামের শট বক্সে ঠেকিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে এমবাপেকে সাপোর্ট দেওয়ার জন্য ভিনিসিউস এবং বেলিংহামকে আরেকটু এক্সট্রা দায়িত্ব হয়তো এই ম্যাচে পালন করতে হতে পারে, কারণ এমবাপের আসলে গোল স্কোরিং ইনকনসিস্টেন্সিস লাস্ট কয়েকটা ম্যাচে একটু হলেও দেখা যাচ্ছে। তবে এটা আরেকটু ক্লিয়ার করে বলা যায় ভিনিসিউসের ক্ষেত্রে, কারণ ভিনিসিউসের 2025 সালটা খুব একটা ভালোভাবে শুরু এখনো হয় নাই। 2025 সালে তিনি এখন পর্যন্ত 6টা গোল 5টা অ্যাসিস্ট করেছেন, ঠিক আছে, কিন্তু ওই যে ইনকনসিস্টেন্সির জায়গাটা এখনো রয়ে গেছে। সালজবুর্গের পর তিনি এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ খেলেছেন আতলেতিকো মাদ্রিদের সঙ্গে, লাস্ট এই 4টা ম্যাচে তিনি গোল শূন্য তার অবস্থা রয়েছে। বাট ম্যানচেস্টার সিটির সঙ্গে তার সেকেন্ড লেগের পারফরমেন্স ওয়াজ ব্রিলিয়ান্ট, ফার্স্ট লেগের পারফরমেন্সও ভালো ছিল, কিন্তু আসলে গোল ট্যালি কনভার্ট না করলে, যেহেতু রিয়াল মাদ্রিদের গোল করেই আসলে আর্সেনালকে বিট করতে হবে, আর্সেনাল কিভাবে গোল করবে সেটা অন্য বিষয়। সেই ফ্যাক্টর দিক থেকে এমবাপে, ভিনিসিউস, বেলিংহাম এবং রদ্রিগোকে এই ম্যাচে ভালোভাবে পারফর্ম করতেই হবে। রিয়াল মাদ্রিদের জন্য এমিরেটসে এই ম্যাচটা কোনোভাবেও সহজ না, আর্সেনালের জন্য তো অবশ্যই সহজ না, যদিও তাদের ঘরের মাঠে ম্যাচ। তবে আর্সেনালের অ্যাডভান্টেজটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে যদি কোনোভাবে একটা গোলের লিডে বা একটা গোলের ডেফিসিয়েন্সি রেখে যদি ম্যাচটা জিতে বের করা যায়, তবে সান্তিয়াগো বের্নাবেউতে একটা ড্র বের করলে আর্সেনালের জন্য এনাফ হয়ে যাবে সেমিফাইনালে চলে যাওয়ার জন্য 2006 সালের পর, যেটা হতে পারে আর্সেনালের জন্য প্রথম। তবে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ, আমার আলাদা করে কিছুই বলার নাই। যে লা লিগাতে তারা এত ফল্টার করছে, বা কোপা দেল রের ফাইনাল হয়তো খেলে কি হতে পারে রেজাল্ট সেটা এখনো জানা নাই, তবে চ্যাম্পিয়ন্স লিগ মানে রিয়াল মাদ্রিদ ইজ এ ডিফারেন্ট ব্রিড, এনিথিং ক্যান হ্যাপেন। তাই এই ম্যাচের প্রেডিকশনের দিক থেকে আমি কোনোভাবেও আমার কল্লাকে রিস্কের মুখে ফেলবো না। আপনারাই জানিয়ে দিন আপনাদের প্রেডিকশনটা, যে এই ম্যাচের প্রেডিকশনে কে এগিয়ে, কালকে আপনারা এমিরেটসের মাঠে এগিয়ে রাখবেন। ও আরেকটা কথা বলে রাখা ভালো, বসনিয়ান একজন রেফারি ইরফান পেহলিতো তিনি রেফারিং করবেন এই ম্যাচে, যেই রেফারির আন্ডারে গত মৌসুমে লাইপজিগের এগেইনস্ট রিয়াল মাদ্রিদ খেলেছিল, যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত 2টা লেগ মিলে 1-0 জিতেছিল। তাই রেফারির ব্যাপারে আপনাদের যদি কন্ট্রোভার্সি থাকে, কোনো কনস্পিরেসি থিওরি বিল্ড আপ করতে চান, তবে করতে পারেন, কিন্তু রেফারি যিনি আছেন তিনি দায়িত্ব পালন করছেন, যার অধীনে অলরেডি রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতে এসছে চ্যাম্পিয়ন্স লিগে। রিয়াল মাদ্রিদ আর্সেনাল রিয়াল মাদ্রিদ ম্যাচের প্রেডিকশনটা জানিয়ে দিতে পারেন, এবং একই সঙ্গে লা লিগাতে রিয়াল মাদ্রিদের অবস্থা, বার্সেলোনার কি অবস্থা, সবকিছু মিলে কিন্তু অলরেডি রিফাত মাসুদের 5 মিশালি আপনার জন্য প্রস্তুত আছে, রান্না করা হয়ে গেছে, ইটস বিন কুকড। ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু হ্যাভ সেভার ইট, আপনি যদি দেখতে চান সেটা কিন্তু এই কার্ডে এবং ডেসক্রিপশনে রাখা আছে। এই সপ্তাহের 5টা বিশেষ ঘটনা যেটা নিয়ে রিফাত মাসুদ এই সপ্তাহের 5 মিশালি করেছেন। বায়ার্ন মিউনিখ ভার্সেস ইন্টার মিলান 2010 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রিম্যাচ, যে ম্যাচটা একটা জন্ম দিয়েছিল ইন্টারের রূপকথা। জোজে মরিনিও যে এবার লিখেছিলেন ট্রেবল জিতে সেই রূপকথাটা, সেটার রিম্যাচ 15 বছর পর। বাট বায়ার্ন মিউনিখের জন্য ঘরের মাঠে যখন ম্যাচটা হচ্ছে, বায়ার্ন মিউনিখের একটা সবচেয়ে বড় দুশ্চিন্তা, সেটা হচ্ছে তাদেরও ইনজুরি ক্রাইসিস। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম জামাল মুজিয়ালা, হ্যামস্ট্রিং ইনজুরিতে তার সিজনটা সম্ভবত শেষ হয়ে গেছে। সেই জায়গায় থমাস মুলার হয়তো খেলবেন, যেই থমাস মুলার ডিপার্ট করছেন বায়ার্ন মিউনিখ, তার স্বপ্নের প্রাণের সবকিছুর ক্লাব ছেড়ে এই মৌসুম ছেড়ে তিনি চলে যাচ্ছেন। তাকে একটা বড় দায়িত্ব পালন করতে হবে ইন্টারন্যাশনালকে ফেস করার সময়। যে ইন্টার মিলান তারা ম্যাচ খেলতে আসছে পারমার সঙ্গে 2-2 গোলে ড্র করার পর। ইন্টার মিলান ইজ অলসো গানিং ফর আ ট্রেবল,
ঐতিহাসিক আরেকটা ট্রেবলের এই রূপ মানে এই রিপিটেশনটা কি যদি হতে হয়, তবে বায়ার্ন মিউনিখকে আবারও তাদের হারাতে হবে। তারা এই মুহূর্তে তাদের কোপা ইতালিয়ার সেমিফাইনালে উঠেছে, প্রথম লেগটা খেলা হয়ে গেছে 1-1 গোলের ড্রয়ের পর, সেকেন্ড লেগটা বাকি আছে। কিন্তু বায়ার্ন মিউনিখকে ফেস করাটা ইন্টার মিলানের জন্য এই সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ পারমার সঙ্গে ড্র করার পরও আসলে ইন্টার মিলান এখনো টাইটেল চ্যালেঞ্জ থেকে পেছনে পড়ে যায় নাই। নাপোলির সঙ্গে ম্যাচটা বাকি আছে, যে যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন হয়তো নাপোলি বোলোনিয়ার ম্যাচটাও হয়ে যাবে, তখন বোঝা যাবে আসলে নাপোলি এগিয়ে গেল নাকি নাপোলি পিছিয়েই থাকলো। কিন্তু ইন্টার মিলান 4 পয়েন্টের লিডে আছে এখন সেরিয়াতে, সেই জায়গার মোটিভেশনটাকে কন্টিনিউ করতে হবে তাদের চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে আবারও বলছিলাম বায়ার্ন মিউনিখের শুধু জামাল মুজিয়ালা নয়, তাদের দলে থাকছে না আলফোনসো ডেভিস, তারও সিজনটা শেষ হয়ে গেছে। কিম মিন জায়ের সঙ্গে দায় উপমেকানোকে পাওয়া যাচ্ছে না। হিরোকি ইতোকেও পাভলোভিচও ইনজুরির কারণে বাইরে আছেন, অর্থাৎ ইনজুরি ক্রাইসিসটা ইজ হিউজ ফর বায়ার্ন মিউনিখ। কোমানও ইনজুরিতে পড়েছেন, তবে হ্যারি কেইন অ্যান্ড লিওন গোরেৎসকা ইটস ফিট টু স্টার্ট। তাদেরকে ট্রেনিং এ দেখা গেছে বায়ার্ন মিউনিখের ট্রেনিং এ। তাই বলা যাচ্ছে যে ইন্টার মিলান যখন আবার তাদের ইনজুরি নিয়ে চিন্তা করতে হচ্ছে, তাদের ইনজুরির বড় সমস্যা হচ্ছে ডুমফ্রিজ, তিনিও খেলতে পারছেন না সম্ভবত, তার জায়গায় দারমিয়ানকে স্টার্ট করতে হতে পারে রাইট উইং ব্যাক রোলে। ইন্টার মিলানের জন্য বায়ার্ন মিউনিখের দলকে ফেস করাটা হতে পারে একটা প্রপার ফিলসফিক্যাল ট্যাকটিক্যাল চ্যালেঞ্জ, কারণ ভাসো কোম্পানি যে এই ফিলসফিতে বায়ার্ন মিউনিখকে খেলান, তাদের জন্য পিচটাকে স্ট্রেচ করে সেখান থেকে গোল বের করা বা চান্সেস ক্রিয়েট করাটা খুব বেশি জরুরি। এবং সেখানে যখন ইন্টার মিলানকে তারা ফেস করছে, তখন ইন্টার মিলানও তাদের পিচটাকে যতটুকু স্ট্রেচ করতে পারে 3-5-2 ফরমেশনে অ্যাটাকিং ট্রানজিশনের রূপ নেয় 2-6-2-তে, যেটাকে ডিফেন্ড করাটা আবার বায়ার্ন মিউনিখের জন্য হতে পারে খুবই ট্রিকি। কিন্তু এখানে ট্যাকটিক্যাল ম্যাচ আপ বলছে বায়ার্ন মিউনিখ যে পরিমাণ হাই ইন্টেন্সিটিতে তাদের নিজেদের হাফে অপোজিশন হাফে প্রেস করে থাকে, সেটা এইবারের ইউরোপের হিসাব করলে 121.8 হাই প্রেশার ইন্টেন্সিটি, যেটা যে কোনো ইউরোপিয়ান টিমের চাইতে অনেক বেশি। অর্থাৎ এরকম ম্যাচ গিয়েছে, স্পেশালি লেভারকুজেনের সঙ্গে ম্যাচটা যদি আপনারা একটু দেখেন চ্যাম্পিয়ন্স লিগে, সেই ম্যাচে লেভারকুজেন তাদের নিজেদের হাফ থেকে বেরিয়ে তাদের অপোজিশন হাফে একবারও ঠিক মতো যেতে পারেনি। সেটার কারণ হচ্ছে বায়ার্ন মিউনিখের এই হাই ইন্টেন্সিটি ম্যান টু ম্যান মার্কিং প্রেসিং। তবে এই ম্যান টু ম্যান মার্ককে বিট করাটা কিভাবে সম্ভব, সেটা বার্সেলোনা এর আগেও করে দেখেছে, ফেইনুর্দও করে দেখেছে, সেটা ইন্টার মিলানের জন্য ইন্সপিরেশন হতে পারে। এবং ইন্সপিরেশন হতে পারে যেভাবে দুই ফ্ল্যাঙ্কে স্ট্রেচ করে ইন্টার মিলান আক্রমণে যায়, সেটা হতে পারে একটা বড় অস্ত্র। বিশেষ করে দিমার্কো যেহেতু খেলছেন, সেই দিমার্কোর ফ্ল্যাঙ্ক থেকে অর্থাৎ লেফট ওয়াইড চ্যানেল থেকে 33% বল প্রোগ্রেশন কিন্তু ইন্টার মিলান ক্রিয়েট করেছে সেন্ট্রালি বলটাকে ফাইনালি প্লেস করার জন্য লাউতারো মার্তিনেজ এবং সেখানে মার্কাস তুরামের জন্য। এবং অন্যদিকে রাইট হাফ রাইট ওয়াইড চ্যানেল থেকে বাকি 29% চান্সেস বা প্রোগ্রেশন হয়েছে সেন্ট্রালি, যেটা বেসিক্যালি বায়ার্ন মিউনিখের এই ডিপ্লিটেড ব্যাক লাইনের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হতে পারে। লাউতারো মার্তিনেজ ইজ ফিট এনাফ টু স্টার্ট দ্য ম্যাচ, মার্কাস তুরামও আছেন। লাউতারো মার্তিনেজের ফর্মটা একটু এদিক ওদিক হচ্ছে, কিন্তু সেটা আসলে ইন্টারের জন্য খুব একটা চ্যালেঞ্জের কথা হতে পারে না। হয়তো বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে ইন্টার মিলান চাইবে অন্তত ম্যাচটা না হেরে আসতে, কারণ সান সিরোতে দে ক্যান অলওয়েজ পে ব্যাক বায়ার্ন মিউনিখ। তবে বায়ার্ন মিউনিখের জন্য আরেকটা বড় শক্তির জায়গা, যদিও এটা তাদের ডিফেন্স লাইনের শক্তি ছিল, যে ডিফেন্স লাইন আসলে ডিপ্লিটেড হয়ে আছে, সেই ডিফেন্স লাইনের কথা যদি আপনি চিন্তা করেন এবং সেটা যদি এক্সজি অ্যালাউন্সের কথা চিন্তা করেন, তবে বায়ার্ন মিউনিখ এই মৌসুমে ইউরোপিয়ান সবচেয়ে কিপ্টে দল। তারা সবচেয়ে বেশি কম এক্সজি অ্যালাউ করেছে তাদের বক্সে, এবং যেটা তাদের এই মুহূর্তে ভাসো কোম্পানির জন্য বড় একটা অস্ত্র হতে পারে। এবং তাদের বড় সবচেয়ে অস্ত্রের নাম হ্যারি কেইন, যিনি এই মৌসুমে 10টা চ্যাম্পিয়ন্স লিগে গোল করে ফেলেছেন। তবে আলাদা করে আপনি নজর রাখতে চাইবেন মাইকেল ওলিজের উপর, যিনি হয়তো 5টা গোল করেছেন, কিন্তু গোল এবং অ্যাসিস্টের ট্যালি হিসাব করলে সেটা প্রায় 30-এর উপরে চলে গেছে সব কম্পিটিশন বিচার করলে, যিনি বেসিক্যালি এই ম্যাচের বড় ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন। ইন্টার মিলানের জন্য সবচেয়ে বড় সুবিধা শালানোগ্লু খেলবেন, দিমার্কো আছেন আপনার সামনে, এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে বাস্তনিও ফিট আছেন ম্যাচটা শুরু করার জন্য। পাওয়ার্ড, আচেরবি এবং বাস্তনির ব্যাক লাইনটাকে আমরা এই ম্যাচে হয়তো দেখতে পারি। তাই বলা যেতে পারে বায়ার্ন মিউনিখের সঙ্গে ইন্টার মিলান যখন ম্যাচ খেলতে আসছে আলিয়ান্স অ্যারেনাতে, তখন একটা পূর্ণ শক্তির ইন্টার মিলান খেলতে যাচ্ছে বায়ার্ন মিউনিখের কিছুটা উইক একটা দলের সঙ্গে। থমাস মুলার কতটুকু আসলে ইম্প্যাক্ট রাখতে পারবেন সেটা একটা বড় বিষয়, কারণ জামাল মুজিয়ালা যেটা অফার করেন একজন নাম্বার 8 হিসেবে এবং একজন নাম্বার 10 হিসেবে, সেটা থমাস মুলারের পক্ষে হয়তো এই বয়সে এসে প্রোভাইড করা সম্ভব না। সেক্ষেত্রে হ্যারি কেইনকে অনেকটা নিচে নেমে এসে তাকে প্রোভাইডার রোল প্লে করতে হতে পারে কোমান, এবং অন্যদিকে জানের জন্য বা অলিজের জন্য সেটা এখন চিন্তা করে বের করতে হবে ভাসো কোম্পানিকে। এই ম্যাচটা একটা ট্যাকটিক্যাল আপহিভাল ব্যাটল হতে পারে, কিন্তু অন্যদিকে চলবে রিয়াল মাদ্রিদ আর্সেনালের ম্যাচ, বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলানের ম্যাচ। কোনটা ম্যাচ ছেড়ে কোনটা দেখবেন, নাকি ডিভাইস দুটো আলাদা করে দেখবেন, সেটা এখনই আপনার হিসাব করার বিষয়, ডিসাইড করার ব্যাপার। এই ম্যাচটার প্রেডিকশন করাটা মুশকিল হলে
হলেও এই ম্যাচে আমি দেখছি একটা ড্র হয়তো হতে পারে, যেহেতু ইন্টার মিলানেরও একটা ডিফেন্সিভ অ্যাস্টিউটনেস আছে, যেই ইন্টার মিলান পুরো লিগ ফেজে মাত্র একটা গোল কনসিড করেছিল এবং ফেইনোদের কাছে শেষ লেগে এসে মাত্র একটা গোল কনসিড করেছে। তাই খুব টাইট একটা ম্যাচ হতে পারে, গোল সংখ্যা হয়তো 1-2 বেশি নাও সরতে পারে। ম্যাচটা ড্র হলে পরে পুরো পরবর্তীতে আসলে সান সিরোতে গিয়ে এই ম্যাচটা ফয়সালা হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ফার্স্ট লেগের ম্যাচ চারটায় শুরু হবে একই টাইমে, একটা বুধবার এবং আরেকটা বৃহস্পতিবার, বা বলা ভালো মঙ্গলবার দিবাগত রাত এবং বুধবার দিবাগত রাত। সেখানে আপনি মঙ্গলবার দিবাগত রাত 1টায় দেখবেন আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদের ফাইস্টি ক্ল্যাশ এমিরেটস স্টেডিয়াম লন্ডন থেকে, এবং একই সময়ে আপনি দেখবেন আলিয়ান্স অ্যারেনাতে বায়ার্ন মিউনিক ভার্সেস ইন্টার মিলানের ফার্স্ট লেগ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ফার্স্ট লেগের মঙ্গল বুধবারের ম্যাচ নিয়ে আপনার যত প্রেডিকশন, যত কানাঘুষা, যত মন্তব্য, যত নিন্দা যাই করতে চান না কেন জানাতে পারেন কমেন্ট সেকশনে। তবে তার আগে, শেষ করার আগে একটা কথা বলে নিলেই ভালো, যে যখন চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা মঙ্গল এবং বুধবার আপনি ঘরে বসে চিপস খেতে খেতে বা যেভাবেই করুক আরাম আয়েসে দেখবেন, বাংলাদেশে বসে হয়তো রিয়াল মাদ্রিদের অনেক ভক্ত কিংবা আর্সেনালের অনেক ভক্ত তাদের জার্সি অনেক লালন পালন করে রাখেন, বায়ার্ন মিউনিখের ভক্ত, ইন্টার মিলানের ভক্ত যারা লালন পালন করে রাখেন, যারা ফুটবলটা খেলার স্বপ্ন দেখেন, ফুটবলটাকে ভালোবাসেন, সেই ভালোবাসা সেই স্বপ্ন লালন করতে গিয়ে তারা প্রাণ হারান যারা ফিলিস্তিনে থাকেন। সেই ফিলিস্তিনের মানুষগুলোকে স্মরণ করে যে ব্লকেটটা চলছে বা যেই সারা বিশ্বব্যাপী যে ব্লকেটটা চলছে, সেটা একমাত্র আশা একদিন ফিলিস্তিনও স্বাধীন হবে, একদিন ফিলিস্তিনের সেই রিয়াল মাদ্রিদ ভক্ত, বার্সেলোনা ভক্ত, ডর্টমুন্ড, ইন্টার, বায়ার্ন মিউনিখ, পিএসজি সবকিছুর ভক্তরাই একদিন এই ফুটবল ম্যাচটাও আমাদের মতো উপভোগ করতে পারবে। সেই ইসরায়েলের আগ্রাসন একদিন বন্ধ হবে, সেটাই আমাদের প্রত্যাশা। টি স্পোর্টস থেকে প্যালেস্টাইন উইল বি ফ্রি। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচগুলোর প্রেডিকশন জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.